নীলি। নীলিমা চমকে ফিরে তাকালো। নাফিসকে দেখা মাত্রই ওর চোখ ভর্তি হয়ে গেল পানিতে। কান্নার দমকে ঠোঁট দুটো বেঁকে গেল। ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে প্রথমবারের মতো চিৎকার করে কেঁদে উঠল নীলিমা। রাত 11টায় অলোক মেসেজ দিল। এনিথিং রং রীতি? ফোন ধরছো না কেন? সারাদিনে দেয়া একটা মেসেজের উত্তর দাওনি, কি হয়েছে সেটা অন্তত বলো। রীতি মেসেজটা দেখলো, উত্তর দিতে ইচ্ছে হলো না। ফোনটা বন্ধ করে দিতে দিতে আবার থেমে গেল। অলোকের মেসেজের উত্তর লিখলো। একটু পার্সোনাল স্পেস দেওয়া উচিত অলোক। আমি তোমার কল অ্যাটেন্ড করছি না, সেটার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাকে একটু একা ছেড়ে দিলে খুশি হব। অলোক মেসেজটা পেয়ে বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। এমন কি করছে সে? হবু স্ত্রীকে ফোন করাটা কি দোষের? রীতির ভালো লাগছে না কিছু। মায়ের কাছ থেকে নীলিমার কথা শোনার পর থেকে আরো বেশি কষ্ট লাগছে। বারে বারে নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তারও তো মা নেই। যদিও মায়ের অভাবটা সে কোনোদিন সেভাবে বোঝেনি, তবু একটা ক্ষত তো থেকেই যায়। নাফিজ আর নীলিমার জীবনে সেই ক্ষত তৈরি হয়েছে। ওদের তো বাবাও চলে গেলেন। নাফিজের বাবার প্রতি তীব্র ঘৃণা ছিল ওর, কিন্তু মারা যাবার পর আর কোনো কথা থাকে না। তার কর্মফল হয়তো এতক্ষণে পাচ্ছেন। এই লোকটাই নাফিজের এই জীবনের জন্য দায়ী। কিন্তু মায়ের অভাব কি করে পূরণ হবে? একটা কষ্ট ওর বুকের ভেতর ঘনীভূত হয়ে এলো। ভালোবাসার শব্দটা দিয়ে যে তীব্র অনুভূতির প্রকাশ পায়, সেই অনুভূতি একাধিক মানুষের জন্য থাকতে পারে কিনা রীতি জানে না। ভালোবাসার অনুভূতি ভিন্ন জগৎ থেকে আসা। এই অনুভূতির ওপর ধুলো পড়তে পারে, সময়ের প্রলেপ লাগতে পারে, কিন্তু মুছে যেতে পারে না। খুঁচিয়ে তুললে দেখা যাবে ভালোবাসার ক্ষত শুকায়নি, রয়ে গেছে সেই একই রকম ভাবে। নাফিস সবটা শুনলো তৌফিকের কাছে। নীলিমা তখনও তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাছে। তৌফিক ইশারায় বলল, তোরা কিছু খা, নীলিমাকেও একটু খাইয়ে দে। কিচ্ছু খায়নি কাল রাত থেকে, এক ফোঁটা পানিও না। নাফিস নীলিমার মুখটা তুলে বলল, কিছু খাবি বোন? নীলিমা প্রবল আপত্তি জানালো। নাফিস আরো আবেগী স্বরে বলল, আমার হাতে খাবি না? তুই না খেয়ে মরে গেলে আমি কি করব বলতো? নীলিমা অভিমানের ঠোঁট উল্টে বলল, তুমি তো নিরুদ্দেশ হয়ে যাবা। তোমার কি আর আমার কথা মনে পড়ে নাকি? নাফিস মাথা নিচু করে বসে রইল। নীলিমা বলল, তুমি বাড়িতে থাকলে এসব কিচ্ছু হতো না। আমি আটকাতে পারিনি, তুমি পারতে। সরি নীল, হয়তো আমার জন্যই সব হয়েছে। নীলিমা আবার কাঁদতে শুরু করলো। তার অভিমানে ঝুলিপূর্ণ, কিন্তু ভাইয়ের যা দশা তাতে কিছু বলতে ইচ্ছে হয় না, ভীষণ মায়া হয়। নাফিসের চেহারা দেখে মনে হচ্ছে ওর বয়স বেড়ে গেছে। মুখে দিশেহারা ভাব আর অপরাধ বোধ লেপ্টে আছে। নীলিমা আবারও ভাইকে জড়িয়ে ধরে বলল, তোমার কোনো দোষ নেই, সব দোষ ভাগ্যের। এখন খাইয়ে দাও, তুমিও সাথে খাবে। দুজনের কেউই বেশি কিছু মুখে তুলতে পারলো না। কোনো রকমে খেয়ে শুতে চলে গেল। নাফিস তৌফিকের ঘরে শুয়ে পড়লো। নীলিমাকে শুতে দেয়া হলো তৌফিকের বোন তানিয়ার সাথে। রাতে কারোই ঠিক মতো ঘুম হলো না। নাফিস ভোরে উঠে দেখলো নীলিমা সোফায় বসে আছে। সে কাছে গিয়ে মাথায় হাত রাখলো। নীলিমা ঘুরে তাকিয়ে বলল, বসো, তোমাকে কিছু কথা বলবো। বল। বাবা দুটো চিঠি রেখে গেছেন। একটা এমনিতেই সুইসাইড নোট, অন্যটা লিখেছেন তোমাকে, যেটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। কি লিখেছে? জানি না, একটু পরে আর পড়তে ইচ্ছে হয়নি। খুব নোংরা কিছু সত্য লেখা আছে। আমি চাইনি বাবা মারা যাবার পর তাকে নিয়ে এসব কথা ছড়াক, তাই লুকিয়ে রাখলাম। আর সেদিন ঠিক কি হয়েছিল তার পুরোটাও পুলিশকে বা অন্য কাউকে জানাইনি। কি হয়েছিল? চলো ছাদে যাই, কাউকে জানাতে চাই না এসব। এই বাড়িতে সুন্দর একটা ছাদ আছে না, ছোটবেলায় এসে খেলতাম। আচ্ছা চল। দুজন ছাদে উঠলো। ছোটবেলার মতো সুন্দর আর নেই সেটা। চারদিকে উঁচু দালান হয়ে গেছে। মাঝে একতলা ছাদটা হাস্যকর লাগছে। ফুল গাছ নেই, একটা লতানো সবজির গাছ লাগানো। জীর্ণ একটা লোহার দোলনা পড়ে আছে একপাশে, সেটাতেই গিয়ে বসলো দুজন। নীলিমা বলল, বাবা এমনিতেই খুব টেনশনে থাকতেন জুলফিকার অ্যারেস্ট হবার পর থেকে। কারণে অকারণে খারাপ ব্যবহার করতেন, শুধু মায়ের সাথে না আমার সাথেও। প্রেশার সবসময় হাই থাকতো, বদমেজাজ বাড়ছিল। প্রায় দিনই বুঝতাম মায়ের গায়ে হাত তুলছে। আমাকে কখনো মারেনি, তবে মা ছাড় পেত না। আমি মাকে বলতাম বাবাকে না ঘাটতে, কিন্তু মা দূরে থাকতে পারতেন না। তার বেশি ভালোবাসাই শেষ পর্যন্ত কাল হলো। সেদিন এক লোকের সাথে বাবাকে ফোনে কথা বলতে শুনি আমরা। খুব চেঁচামেচি করছিল বাবা। কথাগুলো আমি ভালো বুঝিনি, তবে মা বুঝেছিল। বাবা বারবার বলছিল এসব কথা ফাঁস হওয়া যাবে না, নইলে সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি। পরে ঘরে ফেরার পর রাতে মা সেসব কথা তোলে। বাবা তার অভ্যাস মতো মারধর করে মাকে থামিয়ে দিতে চায়, কিন্তু মা থামেনি। খুব চিৎকার করছিল, প্রতিবাদ করছিল। কেন তাকে ঠকানো হয়েছে এসব কথা বলছিল। শুধু একটা নাম কানে এসেছে, রীতিমা।
দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। একটা সময় আর অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে আমি দরজা বাইরে থেকে ধাক্কা দিতে শুরু করি। বাড়ির কাজের লোকেরা সব একসাথে হয়ে দাঁড়িয়েছিল বাইরে, ভয়ে কাঁপছিল। কেউ সাহস করতে পারছিল না কাছে আসতে। আমি প্রাণপণে দরজা ধাক্কা দিয়েও কিছু করতে পারিনি। মায়ের শেষ চিৎকার দেবার ক্ষমতা থাকা পর্যন্ত বাবা তাকে মেরেছে। নীলিমা থেমে গেল। তার গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। কয়েকবার চেষ্টা করে আর কিছু বলতে পারলো না সে। নাফিস তাকে এক হাতে জড়িয়ে নিয়ে সান্ত্বনা চুপ করে বসে রইল। তার নিজেরও কিছু বলার ক্ষমতা আছে। অনেকটা সময় পর নীলিমা নিজেকে সামলে আবার বলতে শুরু করলো। এরপর বাবা দরজা খুললো। সে বুঝেছিল মা মারা গেছে। মায়ের শরীরটা টেনে বাইরে বের করে দিয়ে সে দরজা বন্ধ করে দিল। আমি তখন মাকে ধরে কাঁদছি পাগলের মতো। ডাক্তারকে ফোন করতে বলছি, চিৎকার করছি, মাকে ডাকছি। আমার কোনো হুঁশ ছিল না সে সময়। মায়ের নিষ্প্রাণ শরীর দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না সত্যি মা আর নেই, আর কোনোদিন কথা বলবে না। বাবার কথা তখন মাথাতেও ছিল না। কাজের লোকগুলো তখন ভয়ে জড়সড় হয়ে আছে। কে একটা শুধু বলল, ডাক্তার ডেকে লাভ নেই, সব শেষ। আমি তখনও কিছু বুঝতে পারছিলাম না। এত সহজে কেউ মরে যায় কি করে? কতক্ষণ পেরিয়েছিল জানি না। হঠাৎ দেখলাম বাবার ঘরে বন্ধ দরজার নিচ দিয়ে গড়িয়ে আসছে রক্ত। তারপর আবারও ফুফিয়ে কেঁদে উঠল নীলিমা। নাফিস বলল, চুপ, আর বলতে হবে না। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, বাবা হাতের শিরা কেটেছিল। দরজা যখন ভাঙা হয় তখনও তার প্রাণ ছিল একটু। আমাকে একবার জোর করে চোখ মেলে দেখলো, তারপর চোখ বন্ধ হয়ে গেল। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত আমি জীবনেও দেখিনি। নীলিমা জামার ভাঁজ থেকে চিঠিটা বের করে বলল, এখানেই পড়ো। আমি পড়তে পারিনি পুরোটা, পড়বো না। তোমাকে লিখেছি, তুমি পড়ো। নীলিমা মুখ ঘুরিয়ে বসলো। শহরের মানুষের ঘুম ভেঙেছে। ব্যস্ত দিন শুরু হয়ে গেছে। নাফিস ভাঁজ খুলে চিঠিটা পড়ল। নাফিস, তোমাকে কখনো চিঠি লিখবো ভাবিনি, লিখতে হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আত্মহত্যা করব। এরকম কাজ করব তা আজ সকালেও ভাবতাম না, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। সেই ঘৃণার মাত্রা আমি বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পারিনি বাবা হিসেবে কিছুটা ভালোবাসা আমারও প্রাপ্য ছিল। তুমি আমাকে দাওনি, আমিও দাবি রাখিনি। আমি কিন্তু তোমাকে ভালোবাসি, নীলিমাকে আরো বেশি ভালোবাসি। তোমাকে অনেক কথা বলার ছিল, তবে সময় স্বল্প। কে নিয়ে কিছু বলতে না গেলে হয়তো বিষয়গুলো নিয়ে পরে ঝামেলা হবে। বিশেষ করে জুলফিকার যদি মুখ খোলে তাহলে ধোঁয়াশা সৃষ্টি হবে। আমি তোমাকে সব জানিয়ে যেতে চাই। আমার মাকে বিয়ে করার আগে এক উঠতি অভিনেতার সাথে আমার সম্পর্ক ছিল। আমার টাকা পয়সার অভাব ছিল না, তাকে টাকা দিয়ে রেখেছিলাম। দুর্ভাগ্যক্রমে সে হঠাৎ গর্ভবতী হয়ে পড়ে, আর সেটা জানা যায় অনেক দেরিতে। তখন বাচ্চাটাকে পৃথিবীতে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে একটা ছেলে সন্তান প্রসব করে। সেই ছেলেটি জুলফিকার। মানুষ হিসেবে আমি যথেষ্ট খারাপ, এই বোধ আমার সব সময়ই ছিল। আমি সবই বুঝতাম, কিন্তু আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করতো না। তুমি বা নীলিমা আমার মতো হওনি। সে কারণে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দিত মানুষটা আমি নিজেই। কিন্তু জুলফিকার আমার সবটা খারাপ নিয়ে জন্মেছে, হয়তো পাপের আছে জন্ম বলে। আমি তাকে এতটা গোপনে মানুষ করেছি যে তার কথা তোমরা বা পৃথিবীর কেউই জানতে পারেনি। জুলফিকার নিজেও জানতো না তার আসল নাম জুলফিকার নয়। আমরা তার নাম রেখেছিলাম রিহান। জুলফিকার নামটা সে নিজেই রেখেছে। সে অনেক বড় হয়ে বাবার পরিচয় জানতে পারে। তারপর থেকে তার জন্য আমি যা করেছি সেটা তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে করেছিল। এখন সে গ্রেফতার হয়েছে। তারপর আশ্চর্য কোনো কারণে একেবারে চুপ হয়ে গেছে। আমি প্রতিনিয়ত ভেবেছিলাম সে কখন সত্যটা প্রকাশ করে দেয়, কিন্তু দেয়নি। আমি আসলে আমার পাপের ফল পেয়েছি। রিহানের জন্মের পর থেকেই তার মাকে তার কথা বলে আমি ব্ল্যাকমেইল করে এসেছি।
রিহানের মায়ের নামটা তোমাকে বলে দেই, শুনে হয়তো অবাক হবে। সে এখন দেশের খ্যাতিমান অভিনেত্রী রিদিমা হাসান। একটা অনুরোধ তোমাকে, রিদিমা যদি কখনো এই কারণে বিপদে পড়ে, তোমার সাধ্য থাকলে তাকে সাহায্য করো প্লিজ। তার প্রথম জীবনের ভুলের জন্য সারা জীবন তাকে আমি অনেক বেশি অত্যাচার করেছি। এত বড় অভিনেত্রীর বাড়িতে গিয়ে তার সাথে দাসীর মতো আচরণ করে পৈশাচারিক আনন্দ হতো। তোমার আরেকটা দায়িত্ব হলো তুমি নীলিমাকে দেখে রাখবে, ওকে ছেড়ে পালিয়ে যেও না। আমার সম্পত্তি দুজনের নামে সমান ভাগে উইল করা, তোমরা অংশ যা খুশি করতে পারো, কিন্তু নীলিমাকে ভরক করে দেবে না। তার প্রাপ্য যেন সে সারা জীবন ভোগ করতে পারে, সেই স্বাধীনতার হস্তক্ষেপ করবে না। ভাবছো হয়তো আমার মতো খারাপ লোক কেন মরতে যাচ্ছে। আমি আসলেই ক্লান্ত। তোমার মাকে আমি মেরে ফেলেছি, নিজে হাতে খুন করেছি, ঠান্ডা মাথায় না রাগের মাথায়, কিন্তু করেছি তো। তোমার মা পৃথিবীর একমাত্র মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। আমি সেই একমাত্র মানুষটিকে মেরে ফেলেছি। চাইলে অনেক কিছুর মতো এই ঘটনাটাকেও ধামাচাপা দিতে পারতাম, কাঠখড় পোড়াতে হতো, তবে পারতাম, কিন্তু করছে না। আমি বড্ড ক্লান্ত। আজ থেকে নীলিমাও আমাকে ঘৃণা করবে। তুমি তো আগে থেকেই করো, ইহানও করছে। সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার দিকে খুব আবেগ নিয়ে তাকিয়েছিল। সেই দৃষ্টি কি ছিল জানি না, তবে আমার সব আত্মবিশ্বাস গুটিয়ে গেছে। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথেই ঠিক করেছি নিজেও মরে যাব। তোমরা ভালো থেকো। তোমাদের আজীবনের জন্য মুক্তি দিয়ে গেলাম। ইতি, তোমার বাবা। কারো পায়ের শব্দ শুনে চিঠিটা চট করে লুকিয়ে ফেলল নাফিস। চোখে জমা পানি মুছে ফেললো দ্রুত, দেখলো তানিয়া আসছে। তোমরা এখানে? আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই সাত সকালে দুই ভাই বোন গেলে কোথায়? হ্যাঁ, ভেতরে ভালো লাগছিল না তো তাই। নাফিস উত্তর দিল। আচ্ছা চলো নিচে, খাবে না? নীলিমা বলল। খিদে নেই আমার। নাফিস উঠে দাঁড়িয়ে নীলিমার হাত ধরে বলল, চল, খাবি? না খেয়ে থাকা যাবে না। নীলিমা অনিচ্ছা সত্ত্বেও উঠল। নাফিসের হাতে একটা পরাটা কোনো মতে গিলে নিল নীলিমা। তারপর তানিয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ল। ভাইকে সব বলার পর তার অনেক হালকা লাগছে, মনে হচ্ছে অনেকটা টেনশন চলে গেছে। চোখ জড়িয়ে আসছে প্রবল ঘুমে। দুটো রাত এক ফোঁটা ঘুম হয়নি তার। এত ব্যথা, এত ক্লান্তি সে আর নিতে পারছে না। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল নীলিমা। নাফিস এসেছে খবর পেয়ে সৌরভ চলে এসেছে, সাথে শিরিনও এসেছেন। সৌরভ আর নাফিসের বহুদিন পর দেখা হলো। কত অন্তরঙ্গ বন্ধু ছিল তারা। সৌরভ ঠিক করে রেখেছিল যেদিন নাফিসের সাথে দেখা হবে সেদিন ইচ্ছে মতো পেটাবে তাকে, কিন্তু সেই পরিস্থিতি আর কোথায়। প্রিয় বন্ধুকে অনেকটা সময় জড়িয়ে ধরে রাখলো সৌরভ। নাফিসও যেন ভরসা পেল অনেকটা। বন্ধুরা আসলে প্রশান্তির জায়গা। শিরিনের সাথে যে কয়দিন নাফিসের দেখা হয়েছে পুরোটা সময় শিরিন তাকে নিজের ছেলের মতোই দেখেছেন। আজও এই অবস্থা দেখে শিরিনের মন আর্দ্র হয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন নাফিসের। নাফিস শিরিনের হাত দুটো শক্ত করে ধরে রাখলো। এই নারীকে তার মা মা মনে হয়। নীলিমার সাথে আজও কথা হলো না শিরিনের। নীলিমার ঘুম ভাঙেনি। সৌরভরা চলে যাওয়ার পর দুপুরের খাবার খেয়ে নিজেও একটু ঘুমানোর চেষ্টা করলো নাফিস, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ গড়াগড়ি করে উঠে পড়ল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ভাবলো বের হবে। এমন সময় ফোনটা এলো। মুসাব্বিরের ফোন পেয়ে এক ঝটকায় যেন রাঙামাটি তার সামনে চলে এলো। কি ফেলে এসেছে তার বিন্দুমাত্র মাথায় আসেনি এই একটা দিন, যেন সেসব সুদূর অতীতের কথা। এখানকার অবস্থা জানিয়ে নাফিস জানতে চাইল। ওখানে কি চলছে? মুসাব্বির ম্লান হেসে বলল, আমাকে নতুন চাকরি খুঁজতে বলা হয়েছে, এখানে আর রাখবে না। নাফিস দীর্ঘশ্বাস ফেলে বলল, জানতাম এমনই করবে। তোমাকে জড়ানো উচিত হয়নি আমার। মুসাব্বির হাসল। উনি না তাড়ালেও আমি একাই চলে যেতাম। পিশাচ শ্রেণীর লোকের চাকরি করার কোনো ইচ্ছে নেই আমার। শুধু রহস্যটা রহস্য থেকে গেল।
নাফিসের চোয়াল শক্ত হয়ে এলো। সে জোর দিয়ে বলল, এই রহস্য আমি ভেদ করব, দেখো। কিভাবে তোমাকে আর ত্রিসীমানায় ঢুকতে দেবে ভেবেছো? এক অর্থে জানো ভালোই হলো, তুমি বেঁচে গেলে। এখানে থাকলে জ্যান্ত ফিরতে কিনা সন্দেহ ছিল। কিভাবে কি করব আমি নিজেও জানি না। এখন তো এখান থেকে নড়ারও উপায় নেই। ছোট বোনটার দায়িত্ব আমার, এই দায়িত্ব ফাঁকি দেওয়া সম্ভব না। হয়তো আর কখনো এই রহস্য সমাধান করার সুযোগ আসবে না, তবুও কেন যেন মুখ দিয়ে বের হয়ে গেল কথাটা। এসব চিন্তা বাদ দাও, তোমার বোনকে দেখে রেখো, কষ্ট পেতে দিও না। এমনিতেও ও অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, দোয়া করো আমাদের জন্য। অবশ্যই। মামার বাড়ির সাথে বেশ একটা দূরত্ব হয়ে গেছে নাফিজের। শুধু তৌফিকের সাথেই যা একটু ভালো সম্পর্ক। এভাবে দিনের পর দিন এই বাড়িতে থাকা যাবে না। যদিও তারা খুব আন্তরিক, তবুও মাঝে যে দেয়াল তোলা হয়ে গেছে সেটা ভাঙা সম্ভব না। একদিনেই হাঁপিয়ে উঠেছে নাফিস। নীলিমার মুখে মনে হচ্ছে তারও ভালো লাগছে না। সন্ধ্যার দিকে নাফিস তৌফিককে বলল, একটা ভালো বাসা লাগবে, ছোট হলেও চলবে, ব্যবস্থা করে দে না। মাস তো এমনিতেও শেষ, ফাঁকা বাসা পাওয়া যাওয়ার কথা। তৌফিক অবাক হয়ে বলল, কেন, তোদের বাড়ি? আমি যেখানে যেতে চাই না, নীলিমার জন্য যাওয়া লাগলে যেতাম, কিন্তু ওরও যাওয়া ঠিক হবে না। যেখানে এত কিছু হয়েছে সেই পরিবেশে ও সুস্থ হতে পারবে না। তার চেয়ে ছিমছাম একটা ফ্ল্যাটে উঠতে পারলে বেশ হতো। আচ্ছা, খবর নেব। চল বাইরে গিয়ে চা খেয়ে আসি। এর মধ্যে টয়লেট দেখতে পেলে দেখেও আসবো। বাসা পাওয়া গেল না। তবে রাতে উকিলের সাথে কথাবার্তা হয়ে গেল বাবার সম্পত্তির ব্যাপারে। নীলিমার অংশে নাফিস কিছু করবে না, তবে তার অংশ সে কাজে লাগাবে। ইচ্ছে আছে ভালো কিছু করার, তবে যাই করুক নিজের জন্য এত টাকাও খরচ করতে রাজি নয় সে। শেফালি প্রচুর শপিং করে ফেলেছে ইতিমধ্যে। বিয়ের কেনাকাটা এত আনন্দের কে জানতো? বিয়ের কেনাকাটার সাথে সাথে নতুন সংসারের হাজারটা জিনিস। রোজ সে শপিং করতে যায়, গাড়ি ভর্তি করে জিনিস কিনে আনে। কিছু জিনিস সোজা তাদের নতুন ফ্ল্যাটে নিয়ে রেখে আসে। ফ্ল্যাটটা সাজানো হচ্ছে অল্প অল্প করে। বন্ধের দিনগুলোতে সৌরভের সাথে কেনাকাটা করে, দুজন মিলে বাড়িটা সাজায়। তাদের স্বপ্নের সংসার। শেফালি ঘুরে ঘুরে জিনিস কেনা, মনের মতো করে সাজানো আর কিশোরীর উচ্ছলতা দেখে সৌরভের বুকটা আনন্দে ভরে যায়। ভালোবাসা কারে কয় সে বোধহয় জানছে একটু একটু করে। শেফালি অবশ্য কিশোরী, সৌরভের চেয়ে 8 বছরের ছোট। এই বছর 18তে পা দিল মাত্র। বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। শেফালিকে এই কথা বললে সে রেগে টং হয়ে যায়। সে নাকি মনে মনে 25 পার করে ফেলেছে। সৌরভী নাকি এখনো 16 পেরোতে পারেনি। সৌরভের মজা লাগে, গায়ে পড়ে শেফালির সাথে ঝগড়া করে সে। শেফালি রেগে গেলে ওর নাক টমেটোর মতো লাল হয়ে ফুলে যায়। সৌরভ দেখে আর হাসে। টুকরো মেঘের তো শুকছিয়ে যায় তাদের। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। নাফিসটা ছোট্ট তবে সুন্দর একটা বাসায় উঠে গেল। প্রয়োজনীয় ফার্নিচার ওদের বাড়ি থেকে নিয়ে আসা হলো। নীলিমা অনেকটা সুস্থ হয়েছে এখন। কাজের লোক না থাকায় নীলিমা আর নাফিস মিলে ঘরের কাজ করে, সময় কেটে যায় তাতে। রাতে নাফিস নীলিমাকে রাঙামাটির গল্প শোনায়। সেই পাহাড় নদীর গল্প শুনতে নীলিমার স্বপ্নের মতো লাগে। সে আবদার করে ভাইয়ের কাছে একদিন সেখানে নিয়ে যেতে হবে। নাফিস শুধু মৃদু হাসে। ওই সৌন্দর্যের মাঝে ভয়াল ঘটনা লুকিয়ে আছে, যার ধারে কাছেও নীলিমাকে নিয়ে যাবে না। তবে নাফিস কথা দিয়েছে সে নীলিমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে। নীলিমার এইচএসসি আর কদিন পরেই, সেটা হয়ে গেলেই ওরা খুব ঘুরবে। নাফিসের এখন একটা চাকরি খুব দরকার, যা টাকা জমা ছিল তা ফুরিয়ে আসছে। আর কদিন গেলে টানাটানি পড়ে যাবে। যদিও তার বাবার অ্যাকাউন্টের অঢেল টাকা খরচ করলে সারা জীবনও শেষ করতে পারবে না, কিন্তু সেসব তো সে নেবে না। টান পড়লে নীলিমার অ্যাকাউন্ট থেকে ওর জন্য নেবে, নিজের জন্য না। তাই একটা চাকরি জোগাড় করতে হবে খুব দ্রুত। চাকরির জন্য পড়াশোনা সে আগে করত। রাঙামাটি গিয়ে অবশ্য অনেক পড়াশোনা হয়েছে, কিছু বিষয়ে খুব বিস্তারিত পড়েছে। বিভিন্ন সময় অন্য কাউকে বুঝিয়ে দিতে গেলে কত কত টপিক একদম জলের মতো হয়ে গেছে তার কাছে। এখন মনে হচ্ছে আর একটু চেষ্টা করলে ভালো একটা সরকারি চাকরিও সে পেয়ে যেতে পারে। একটা কোচিং এ ভর্তি হওয়ার ব্যবস্থা প্রায় করে ফেলেছে সে। নীলিমাও কলেজে যাবে আর কদিন পর থেকে। তাকে কলেজে দিয়ে নাফিস কোচিং করতে যাবে, আবার নীলিমাকে নিয়ে ফিরবে সে। ওর আর নীলিমার লাইফ স্টাইল দুরকম হয়ে আরো ঝামেলা হয়েছে। নাফিস স্বচ্ছন্দে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতে পারে। এদিকে নীলিমা কোনোদিন বাসে পর্যন্ত চড়েনি। নীলিমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে উবার ডাকতে হয়। প্রতিদিন কলেজে যাওয়ার সময় কি করবে? বাবার গাড়ি ব্যবহার করবে। নীলিমার জন্য তাকে অনেক কিছুই করতে হবে মনে হচ্ছে, যেগুলো কখনো করবে না ভেবেছিল। নাফিসকে শিফট করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে সৌরভ।
যদিও সৌরভের নিজেরই ভয়ানক ব্যস্ততা, একেবারে মাথার ওপর, হাজারটা কাজের ভারে ওর মাথা ছিঁড়ে পড়ে যায়নি এই বেশি। সবসময় দায়িত্ব এড়িয়ে চলা ছেলেটার ঘাড়ে অতিরিক্ত দায়িত্ব পড়ে একেবারে দিশেহারা অবস্থা। তার মধ্যেও নাফিজের প্রতিটা দরকারি শেষ ছুটে এসেছে। সৌরভের বিয়ের আর 3-4 দিন বাকি। নাফিজ আর নীলিমাকে বলে দিয়েছে গায়ে হলুদ থেকে বৌবাদ প্রত্যেকটাতে যেন তাদের দেখা যায়। নাফিজের ফেরার পর থেকেই রীতির সাথে একবারের জন্য দেখা হয়নি। নাফিজ ভেতরে ভেতরে পড়ছে। এত কিছুর মধ্যেও রীতির কথা তার মনে পড়ে যায়। রীতিকে সে সাময়িক আবেগ ভেবে দূরে ঠেলে দিয়েছে বারবার, কিন্তু ওর অনেকটা জোরে যে মেয়েটা ছিল সেটা কখনো বুঝতে পারেনি। কিন্তু রীতিকে ফোন করার সাহস তার হয়নি, আর করবেই বা কোন অধিকারে? রীতির তো বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে। সে এখন বাতিলের খাতায় পড়ে গেছে। আচ্ছা, রীতি কি তাকে ভুলে গেছে? নাফিজের আজকাল রাতে ঘুম হয় না, অনেকক্ষণ এপাশ ওপাশ করেও লাভ হয় না। সে উঠে পড়ে। নীলিমা ঠিক মতে ঘুমিয়েছে কিনা দেখতে গেলে দেখে নীলিমাও বসে আছে। খোলা জানালা দিয়ে নির্নিমেষ তাকাচ্ছে অন্ধকারের পানে। বর্ণার ভীষণ ব্যস্ত, তার হাতে হাজারটা কাজ। লোকগুলো এসে ডালা সাজিয়ে দিয়ে গেছে ঠিকই, কিন্তু তার পছন্দ হচ্ছে না। সে ইতিমধ্যে কয়েকটা খুলে ফেলেছে নিজের মতো সাজাতে। এদিকে শিরিন চেঁচামেচি করছেন, এত কাজ ফেলে সে কেন করে ফেলা কাজ আবার করছে তাই নিয়ে ঝাড়ি। বর্ণা সেসব ধমক ধমক কানে না নিয়ে এক মনে কাজ করার চেষ্টা করছে। বাড়ি ভর্তি মানুষ, সবাই ব্যস্ত ভঙ্গিতে ছুটাছুটি করছে। এরা সবাই আসলে নিজেদের সাজ নিয়ে ব্যস্ত। এত সেজে কি হবে? ওদের কয়েকটা কাজিন পার্লার থেকে সেজে এসেছে। দেখে মনে হচ্ছে আলিফ লায়লার ভূত। বর্ণা কিছুই বলেনি। আজকাল কত ভালো ভালো মেকআপ আর্টিস্ট ন্যাচারাল লুক ক্রিয়েট করে, দারুণ লাগে। এরা কোথা থেকে আদি কালের ভূত সেজে এলো জানতে ইচ্ছে করছে, কিন্তু সময় পাচ্ছে না। এদিকে মায়ের বকা বাড়ছে। সৌরভ কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে এদিক দিয়ে চলে গেল। বর্ণা হঠাৎ ব্যাপারটা খেয়াল করলো। আরে, সৌরভ ভাইকে হঠাৎ করে সুন্দর লাগছে। বিয়ের সময় ছেলেরাও সুন্দর হয় নাকি? আগে তো খেয়াল করিনি। সৌরভ ভাইয়াকে ভালোই সুন্দর দেখাচ্ছে। আকাশি রঙের পাঞ্জাবি পরেছে, তার উপর সাদা কুর্তি, চুলগুলো কি যেন করে এসেছে, বেশ দেখাচ্ছে। বর্ণা চট করে একটা ক্যান্ডিড ছবি তুলে ফেললো, তারপর শেফালিকে মেসেজ দিল। তোর বরের এক্সক্লুসিভ ছবি চাইলে এক্ষুনি 1000 টাকা বিকাশ কর। সারাদিন কাজকর্ম করে এখন সাজতে বসে ক্লান্তিতে পেয়ে বসেছে রীতিকে। ইচ্ছে করছে না সাজতে। এমনিতে তো সে তেমন সাজে না, তবে বিয়ের প্রোগ্রামে একটু না সাজলে খারাপ দেখাবে। চুল কি করবে সেটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করলো সে। শেষে বেনি করে ফেললো। গয়নাগাটি আগে থেকে ঠিক করা ছিল, এখন পড়তে গিয়ে মনে হচ্ছে কানের দুলটা ম্যাচিং হচ্ছে না। কানের দুল জোড়া কিনে দিয়েছে অলোক। সেদিন ওরা যখন শপিং এ গেছে তখন হঠাৎ সে হাজির, নিজেই দুল পছন্দ করে কিনে ফেললো। এটা না পড়লে হয়তো মন খারাপ করবে অলোক, না মিললেও পরে ফেললো রীতি। মাথায় সূক্ষ্ম ব্যথা করছে তার, কেন বুঝতে পারছে না। মায়ের তারা কি দ্রুত লিপস্টিকটা পরে নিল। একবার আপাদমস্তক চোখ বুলিয়ে মনে হলো কি যেন নেই। কি নেই সেটা ভাবার সময়ও নেই। দৌড় দিল সে। গায়ে হলুদের হলটা কাছেই, রিক্সা দিয়ে যাওয়া যায়। তবে অনেক মেহমান যাবে বলে 2টো মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। এরা এসেছে শেষ দফায় লোক নিতে। এবার না গেলে একা যেতে হবে। রীতি বের হয়ে দেখলো বর্ণা সোফায় বসে মোবাইলে কি একটা দেখে হাসছে। রীতি গিয়ে তার চুল টেনে বলল, কি করিস? বর্ণা সবগুলো দাঁত বের করে বলল, ইনকাম হয়েছে 2000। কোথা থেকে? ছাড়ো তো, চলো চলো। ওরা দৌড়ে চলে গেল বাসে। আসলে তখন শেফালিকে মেসেজ দেওয়ার পর শেফালি উত্তরে লিখেছিল, একটু পর লাইভে দেখবো আমার বরকে, তোর ছবি লাগবে না। বর্ণা মন খারাপ করে লিখেছে, আমার ফটোগ্রাফি দক্ষতার কোনো দাম নাই নাকি? যা, তোকে ফ্রিতে দিলাম। ছবিটা পাঠানোর পর ভীষণ খুশি হয়ে ওর অ্যাকাউন্টে 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। সাথে লিখেছে, এত সুন্দর ছবি তুলে পাঠানোর জন্য ভালোবাসা নন্দিনী। বর্ণার মনে পড়ে গেল শেফালি তার ভাবি হতে যাচ্ছে। প্রিয় বান্ধবীকে ভাবি ডাকতে হবে। আরে, তাহলে তো তুই করে বলা যাবে না। ওর খুব মজা লাগলো কথাটা ভেবে। সে উত্তরে লিখলো, থ্যাংক ইউ ভাবি। কত রঙে সাজানো হলুদের স্টেজ, পুরো হল ঘরে খুশির আমেজ, সবার ছোটাছুটি হুল্লোড়, সবকিছু হার মানিয়ে দিয়েছে শেফালির আনন্দ। মিরানার সব বাদ দিয়ে চুপচাপ তাকিয়ে আছেন মেয়ের দিকে। এই বিয়েতে তিনি রাজি ছিলেন না। এত বড় ঘটনার অল্পদিন পরে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে আরেকটা ভুল করার আশঙ্কা তার বরাবরই ছিল। তাছাড়া সৌরভকেও তার পছন্দ নয়, তবে রাজি হতে হয়েছে স্বামীর জন্য। তিনি ছেলেটার মধ্যে কি দেখেছেন কে জানে। যেদিন বিয়ের সম্বন্ধ এলো শেফালিও জানিয়ে দিল সে এখানেই বিয়ে করবে। সেদিন মিরিনা সারাদিন দরজা বন্ধ করে বসেছিলেন। শেষে তার স্বামী তাকে বুঝিয়েছেন সৌরভের তুলনায় যোগ্য পাত্র হয়তো
অনেক পাওয়া যাবে, কিন্তু এই কঠোর পৃথিবীতে সরলতার আলাদা দাম আছে, সেটা আরো আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই তিনি এখানেই মেয়ের বিয়ে দেবেন। মেরিনার কথা বলার মুখ ছিল না। জুলফিকারকে তিনি এনেছিলেন বাড়িতে। শেফালের সাথে ঘটা দুর্ঘটনার দায় তিনি নিজের কাছ থেকেও এড়াতে পারেন না, তাই মুখ বুজে রাজি হয়ে গেছেন। আজ মনে হচ্ছে রাজি হয়ে খারাপ হয়নি, ভীষণ ভালো কাজ হয়েছে। তার আগের মেয়ে ফেরত এসেছে, সেই আগের মতো হাসি উজ্জ্বলতায় মেতে আছে মেয়েটা, যে হাসির এক টুকরো তিনি হাজার চেষ্টা করে ফিরিয়ে আনতে পারেননি। সৌরভের মধ্যে শেফালি কি এমন পেয়েছে তিনি বুঝতে পারেন না, বোঝার চেষ্টাও বাদ দিয়ে দিলেন। মেয়ে ভালো থাকলেই হলো, জীবনের কাছে তার আর কোনো চাওয়া নেই। সৌরভ সোজাসুজি শেফালির দিকে তাকাতে পারছে না, লজ্জা লাগছে। এদিকে শেফালি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তার গলা জড়িয়ে ছবি তুলছে। শেফালির কাছাকাছি আসতেই মিষ্টি সুগন্ধির আবেশে জড়িয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে পৃথিবীর এত রং সে আগে দেখেনি। শেফালির হাসির শব্দ আসছে, এত মধুর হাসিও বোধহয় সে শোনেনি কোনোদিন। শেফালির খুব কান্না পাচ্ছে, বেশি আনন্দের মাঝে বুঝি কাঁপায়, যত কান্না পাচ্ছে ততই সে হাসছে। তার একটা সময় মনে হয়েছিল সব শেষ, সে জীবনে আর কোনোদিন স্বাভাবিক হতে পারবে না। সৌরভের জন্য তার একটা আকর্ষণ, আর দিনে দিনে সে আকর্ষণ বেড়ে তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হওয়ার পুরো ব্যাপারটা তার নিজের কাছেও কিশোরী বয়সের আবেগ মনে হতো। কিন্তু দুর্ঘটনাটা ঘটার পর যখন সৌরভকে প্রথমবারের মতো সে দেখলো, তার মনে হলো সেসব কিছুই শুধু আবেগ ছিল না, এই মানুষটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সৌরভ যদি সেদিন তাকে দেখতে না আসতো, কিংবা কখনো দেখা হলে মুখ ফিরিয়ে চলে যেত, বা করুণা করে কথা বলার চেষ্টা করত, শেফালির আবেগ হয়তো মরে যেত, সে নিজেও মরে যেত। কিন্তু সৌরভের আচরণ তাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছে। বাকি সবাই তার সাথে এমন ব্যবহার করে যেন সে করুণার পাত্রী। মা বাবা পর্যন্ত তার দিকে এমন ভাবে তাকায় যে সে একবারের জন্য সেই ঘটনাটা ভুলতে পারে না। কাজের লোকগুলোর দৃষ্টি তো আরো সহ্য হয় না, শুধু সৌরভই তার সাথে স্বাভাবিক ব্যবহার করে। সৌরভের সাথে কাটানোর সময়টুকু তার মনে হয় সে আগের মতোই আছে, ওর সাথে শুধু সে ভালো থাকতে পারে। এজন্য বিয়েটা সে এক প্রকার জোর করেই তাড়াতাড়ি করে করলো। আলাদা বাসা নিতে বলারও বড় কারণ শেফালির ইনসিকিউরিটি। সে এত মানুষের মাঝে এখন চাইলেও স্বাভাবিক থাকতে পারবে না। সে চায় আলাদা একটা পৃথিবী, যেখানে শুধু সে আর তার প্রিয় মানুষটা থাকবে। আজ বর্ণার পাঠানো ছবিতে সৌরভকে দেখে তার কি যে ভালো লেগেছে বলার মতো নয়। রাত ফুরালেই মানুষটা একান্তই তার হয়ে যাবে, এই চিন্তা তাকে ভীষণ প্রশান্তি দিচ্ছে। নীলিমা ঠিক কতদিন পর এরকম একটা প্রোগ্রাম এলো সে হয়তো হিসেব করে বলতেও পারবে না। আত্মীয়দের কাছ থেকে তারা বরাবর দূরে থেকেছে, তার ভালো লাগছে, আবার অনেকটা অস্বস্তিও হচ্ছে। বিয়ের কোণে নাকি তার সমবয়সী, বিষয়টা জেনে নীলিমার বেশ মজা লাগছে। এই বয়সে বিয়ের কথাও সে ভাবতেও পারে না। বিয়ের কথা মনে হলেই মনে হয় সে তো সুদূর ভবিষ্যতের কথা, অথচ আজ সে তার বয়সী একটা মেয়ের বিয়ে দেখছে। শেফালিকে সে আগেও দেখেছে টিভিতে, এখন সরাসরি দেখে ভালো লাগছে। মনে হচ্ছে স্টেজে একটা ছোট্ট পরী খুশিতে ঝিলমিল করছে। নাফিস পাশেই ছিল, শিরিনকে দেখতে পেয়ে নীলিমার সাথে পরিচয় করিয়ে দিল সে। শিরিন কাছে এসে নীলিমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? নীলিমার মনেও নেই এই মহিলা যে তার সাথে একবার দেখা করে গিয়েছিল। এখন তাকে দেখে মনে হলো বেশ একটা মামা চেহারা। গলার স্বরটা তার মায়ের খুব কাছাকাছি। হঠাৎ করে নীলিমার চোখে পানি চলে এলো, সে একটু হাসার চেষ্টা করে বলল, ভালো আছি। শিরিন অবাক হয়ে বললেন, আরে কাঁদো কেন, কি হয়েছে? নীলিমা কারোর সাথে সহজে মিশতে পারে না, সে চুপ করে রইল। শিরিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো। নীলিমা এবার বলে ফেলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? শিরিন একটু হেসে নীলিমাকে জড়িয়ে ধরলেন। নীলিমা ঝরঝর করে কেঁদে ফেলল। রীতি গাড়ি থেকে নামতেই অলোকের সাথে দেখা হয়ে গেছে, সেই থেকে এই ছেলে তার পিছু ছাড়ছে না। আত্মীয়দের সাথে পরিচিত হচ্ছে নিজে গিয়ে গিয়ে, আর সারাক্ষণ আঠার মতো লেগে আছে রীতির সাথে। ঘুরে ফিরে একটা কথাই বলছে, ভাইয়ের বিয়েতে তোমাকে এত সুন্দর লাগছে, তাহলে নিজের বিয়েতে কেমন লাগবে? রীতি প্রতিবারই প্রত্যুত্তরে বলছে, পেতনির মতো লাগবে। অলোক একটা হলুদ গোলাপ নিয়ে এসেছে, রীতিকে সেটা দিয়ে বলল, এইটা মাথায় পরে নাও, সুন্দর লাগবে। রীতি বলল, ওকে দাঁড়ান, আমি ওয়াশরুমের আয়না দেখে পরে আসি। অলোক পিছু পিছু আসছে দেখে বলল, আপনি লেডিস ওয়াশরুমে যেতে চান? অলোক লজ্জা পেয়ে উল্টো দিকে চলে গেল। রীতি একটু হাঁপ ছাড়লো। বিয়ের পর এই ছেলে কি করবে কে জানে। ওয়াশরুমে দেখা গেল বর্ণা আর একটা মেয়েকে। বর্ণা মেয়েটার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে, শাড়িটা একেবারে এলোমেলো হয়ে গেছে। রীতি এগিয়ে গিয়ে বলল, আমি করে দিচ্ছি। শাড়িটা ঠিকঠাক মতো পরিয়ে দিয়ে রীতি হেসে বলল, তুমি বোধহয় অভ্যস্ত নও।
মেয়েটা হেসে বলল। এই নিয়ে দ্বিতীয়বার বললাম। তুমি শেফালির কি হো? বর্ণা বলল। সাফালের কিছু হবে কেন? তুমি চেনো নাই ও নাফিস ভাইয়ের বোন নীলিমা। নাফিস ভাইয়ের সাথে তোমার দেখা হয়নি? রীতি মুহূর্তের মধ্যে জমে গেল, একটা তীব্র স্মৃতির ঝাপটা বয়ে গেল তার উপর দিয়ে। নীলিমাকে দেখে ভেতর থেকে আবেগ উতলে উঠেছে। সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো নীলিমাকে, গভীর স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো নীলিমা? নীলিমা একটু অবাক হলেও খুব ভালো লাগলো তার। মেয়েটাকে বড্ড আপন লাগছে। সে বলল, ভালো আছি, আপনি? ভালো। বর্ণা তাকে পরিচয় করিয়ে দিল। আমার বড় আপু। নীলিমা হাসলো। রীতি বুঝতে পারলো নাফিস তার কথা কখনোই নীলিমাকে বলেনি। ওরা বেরিয়ে গেলে রীতি কেঁদে ফেললো। এত কাছাকাছি আছে নাফিস, নাফিস যে আসতে পারে এটাই তার মনে হয়নি। কতদিন তার সাথে দেখা হয়নি। রীতির ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ভয় হচ্ছে ভীষণ। সে নাফিসকে দেখে নিজেকে সামলে রাখতে পারবে তো, নাকি উল্টোপাল্টা কিছু করে বসবে। বের হওয়ারও সাহস হচ্ছে না। ইচ্ছে করছে লুকিয়ে থাকতে। মোবাইলে কল আসছে। অলোক মেসেজও দিয়ে ফেলেছে। একটা ফুল পড়তে এতক্ষণ লাগে? তুমি বের হবে নাকি আমি ঢুকে যাব? রীতি নিজেকে কোনো মতে সামলে বের হলো। অলোক কাছেই ছিল, এগিয়ে এলো। কিছুক্ষণ ওকে ভালো মতো দেখে বলল, না, ফুলটা ভালো লাগছে না, খুলে ফেলি। রীতি বলল। থাক না। হুম। বলে নিজেই ফুলটা ক্লিপ থেকে ছাড়িয়ে নিল। বলল, ওদিকে পানিপুরি স্টল যে বসিয়েছে সেখানে মহা ভিড় লেগে গেছে, এখন না গেলে পরে আর পাবে না। চলো যাই। রীতির বোধশক্তি হারিয়ে গেছে। সে যন্ত্রের মতো অলোকের পিছু পিছু চলল। হল ঘর থেকে বেরিয়ে আসতেই হঠাৎ মুখোমুখি দেখা হয়ে গেল নাফিসের সাথে। নাফিস নীলিমার হাত ধরে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসছিল। ওকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। মুহূর্তগুলো যেন আটকে রইল সময় আটকে যাবার মতো করে। রীতির নিঃশ্বাসও আটকে রইল সে সময়টুকুতে। সে দেখতে পেল এমন একটা মানুষকে যে আগের মানুষটা থেকে পুরোপুরি ভিন্ন। তার চোখের কালো দাগ বহু রাত জাগার সাক্ষী। চেহারার কঠোরতা বুঝিয়ে দিচ্ছে কতটা কঠিন সময় পার করছে সে। আর সবকিছু ছাপিয়ে বোঝা যাচ্ছে তার চোখের ভাষা। সেখানে আগের মতো নির্লিপ্ততা নেই, বরং গভীর আবেগের জন্ম হয়েছে। নিজেকে দ্রুত সামলে নিল দুজনেই। তারপর কোনো বাক্য বিনিময় না করে চলে গেল দুদিকে। ভিড়ের মধ্যে অলোক রীতির হাত ধরে টেনে নিয়ে গেল। নাফিস ও নীলিমাকে সাথে করে নিয়ে গেল ভেতরে। এরপর অনেকটা সময় পেরিয়ে গেল। রীতিরা পানিপুরি খেলো, কফি খেলো, বাইরে গিয়ে খানিকটা ঠান্ডা বাতাসও খেয়ে এলো। অলোক সমানে গল্প করে গেল। কিছুই রীতির কানে ঢুকলো না। সে পুরোটা সময় অন্যমনস্ক হয়ে রইল। কি ভাবছে নিজেও জানে না। অলোক কখন বিদায় নিয়ে চলে গেল সেটাও খেয়াল করলো না। নাফিস রীতিকে দেখার পর থেকে কেমন অস্থির বোধ করছে। কথাবার্তা তেমন বলতে পারলো না কারোর সাথে। ওদের বন্ধু বান্ধব এসেছে অনেক। তাদের সাথে এক টেবিলে বসে কিছুক্ষণ গল্পগুজব করলো। বর্ণার সাথে নীলিমার ভালোই খাতির হয়েছে। দুজন জোড়া বেঁধে ঘুরে বেড়াচ্ছে। নাফিস চলেই যেত যদি না নীলিমাকে এত হাসি খুশি দেখতো। অগতা আড়ালে থেকেই পুরো প্রোগ্রাম শেষ হলো। নাচ গান হুল্লোড় কিছুই তার মাথায় ঢুকলো না। ঢোকানোর ইচ্ছেও হলো না। সবকিছু ঘষা কাগজের মতো লাগছে। বাড়ি ফিরেও ঘুমোতে পারলো না সে। সারা রাত কাটলো এপাশ ওপাশ করে। রীতির হবুবারের চেহারাটা মাথা থেকে সরাতে পারছে না কিছুতেই। খুব মানাবে ওকে রীতির সাথে। সে নিজেই হয়তো বেমানান। অনেক রাতে বাড়ি ফিরে জামা কাপড় বদলে শুতে গেল রীতি। তার ঘরে ওপরে নিচে বিছানা করে শুয়েছে আরো কয়েকজন। একা থাকার উপায় নেই, অথচ আজকের রাতটা তার একা থাকা খুব প্রয়োজন ছিল। খুব একা থাকতে চায় সে, যাতে ভেতরের কথাগুলো কারোর সামনে প্রকাশ না হয়ে পড়ে। শোয়ার চিন্তা বাতিল করে মোবাইল হাতে বারান্দায় গিয়ে বসলো সে। উত্তরের জানালা দিয়ে ভালো বাতাস আসছে। পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বুঝল সে। খুব লাউড মিউজিক শুনবে। একেবারে অন্য পৃথিবীর কথা ভাববে। কিছুতেই আজকের কোনো ঘটনা মনে করবে না। বসার সাথে সাথে মেসেজ এলো অলোকের। ঘুমিয়ে পড়েছো? না, বলুন। একটা কথা বলবো, কল করি? ওকে। নিজেকে একটু সামলে নিয়ে কল ধরলো রীতি। অলোক কোনো ভনিতা না করে সরাসরি বলল, যেহেতু আমাদের বিয়ের কথা অনেকটা এগিয়ে গেছে, আর তোমার অতীতে যাই ছিল, যদিও আমি জানি না কি ছিল, সেটা পেছনে ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছো, তাই কথাটা বলছি। অতীতটাকে নতুন ফিরিয়ে এনো না, তাতে তোমার আর আমার দুজনেরই কষ্ট বাড়বে। আর আমি তোমাকেই বিয়ে করব। আমি কুছ কুছ হোতা হ্যার সালমান খান না, যে তোমাকে প্রাক্তনের হাতে তুলে দিয়ে বিয়ের আসর থেকে চলে যাব। রীতি চটে গিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি অতীত ফিরিয়ে আনতে চাইছি? তোমার চোখ দেখে পড়া যাচ্ছিল রীতি, আর তোমার কথাবার্তা শুনে কখনোই আমার মনে হয়নি তুমি আমার প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড। তোমার ইন্টারেস্ট অন্য কোথাও। আর কিছু না, কাল দেখা হচ্ছে, স্বাভাবিক থাকার চেষ্টা করো।
রীতি কিছু না বলে ফোন কেটে দিল। একবার ইচ্ছে হলো বলতে, আমার ইন্টারেস্ট নেই বুঝেও আপনি সম্পর্কটা রাখতে চাইছেন কেন? কেন যেন আর বললো না, অবসাদ পেয়ে বসছে। অলোক কখনোই রীতির সাথে এরকম ব্যবহার করেনি। এত কর্কশ সুরের কারণটা বোঝা গেল না। সে হয়তো আর তার নাফিজের ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু সরাসরি তখন কিছু বা বলে ফোন এভাবে কথা বললো কেন? যেন হুমকি দিল তাকে। রীতি আর নিজেকে ধরে রাখতে পারলো না, কেঁদে ফেললো। নিজেকে আষ্টে পৃষ্ঠে কোনো জালে জড়িয়ে পড়া মাছের মতো মনে হতে লাগলো। এত দ্রুত অলোককে বিয়ে করার সিদ্ধান্তটা ভুল ছিল, বড় বেশি তাড়াহুড়ো হয়ে গেছে। উচিত ছিল আগের সম্পর্কটাকে পুরোপুরি শেষ করে মাটি চাপা দিয়ে তারপর নতুন কিছু করতে। এটা তো ঠিক যে সে অলোককে তার সবটুকু দিয়ে ভালোবাসতে পারবে না, আর আজকের ঘটনার পরে তো আরো না। রীতি মানুষের খারাপ ব্যবহার নিতে পারে না, আর এমন একটা মানুষের থেকে যে এখনো তার কোনো আপনজন হয়ে ওঠেনি। আচ্ছা, অলোক বলে সে তাকে ভালোবাসে, ভালোবাসলে তো মানুষ ভালোবাসার মানুষটার ভালো থাকাটাই সবচেয়ে জরুরি মনে করে। তাহলে অলোক কি একবার তাকে সুন্দর ভাষায় জিজ্ঞেস করতে পারতো না তার কি সমস্যা? সেটা সমাধানের চেষ্টা করতে পারতো না? অলোক চাইলে তাকে এই দুরবস্থা থেকে মুক্তি দিতে পারতো, তার একটা ভালো বন্ধু হতে পারতো। অনেক রাত পর্যন্ত এলোমেলো কথা ভাসতে লাগলো রীতির মনে। নীলিমার মিষ্টি চেহারাটা মনে পড়ছে, নাফিসকে ভালো করে দেখতে ইচ্ছে করছে, মনটা বড্ড অস্থির। রাত 3টার দিকে আবারও অলোকের কল এলো। রীতি ধরলো না। অলোক আরো কয়েকবার চেষ্টা করে মেসেজ পাঠালো। জানি ঘুমাওনি, রাগ করে ফোন ধরছো না, একটু বেশি রুড হয়ে গেছিলাম, আমি সরি রীতি। রীতি জবাব দিল না, ফোনটা দূরে সরিয়ে রাখলো। কখন ঘুমিয়ে পড়লো জানেও না। পরদিন বেশ বেলা হওয়ার পর বাড়ির লোকেরা উদ্ধার করলো কাপড়ের মেলায় ঢেকে যাওয়া বারান্দার কোনায় পড়ে পড়ে ঘুমানো রীতিকে। কেউ জানে না কাল থেকে আশঙ্কায় কাটা হয়ে আছেন শিরিন। নাফিজের আচমকা চলে আসাটা কোন দুর্ভাগ্য বয়ে আনবে কে জানে। বরযাত্রী বের হওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকে। শিরিন সুযোগ খুঁজছেন রীতির সাথে একান্তে কিছু কথা বলার, পাচ্ছেন না। রাজ্যের কাজ হাতে, একটা ঝামেলা শেষ হতে না হতে আরো শতকটা এসে হাজির হচ্ছে। যখন শিরিন খানিকটা সময় বের করতে পারলেন, দেখলেন রীতি পার্লারে চলে গেছে, সাথে বর্ণা সহ আরো অনেকেই গেছে। আশ্চর্য তো, গেল কখন? সৌরভ ভোরবেলাতেই উঠে গেছে। তার পেটের ভিতর প্রজাপতি ওড়ার মতো অনুভূতি হচ্ছে। বিয়ে তো না যেন পরীক্ষার রেজাল্ট বের হবে, ওদের বাসর ঘর সাজানো হবে নতুন ফ্ল্যাটে, আর এই বাড়িতে থাকবে না সৌরভ। কাল থেকে হয়তো অন্যরা ওদের ফ্ল্যাটে যাবে আসবে, বিয়ের সব ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেউ থাকবে। কিন্তু আজকের রাতটা ওদের জন্য সম্পূর্ণ একা থাকার ব্যবস্থা করা হয়েছে। সৌরভের ভাবতেই কেমন যেন অন্যরকম গা শিরশির অনুভূতি হচ্ছে। একে তো এত বড় একটা দায়িত্ব, তার উপর নতুন বিয়ে, শেফালি বউ হিসেবে কেমন হবে কে জানে। সৌরভের আজীবনের কল্পনা একটা লক্ষ্মীমন্ত বউ ছিল, যে তাকে বুঝবে, ভালোবাসবে, আবদার করবে এমন। শেফালি কি তেমন হবে? সে নিজেই বা কেমন স্বামী হবে? শিরিনের ডাকে ধ্যান ভাঙলো সৌরভের। শিরিন কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মানুষের মেয়ে বিয়ে দিলে বিদায় দিতে হয়, আমার তো ছেলেও বিদায় দিতে হবে। সৌরভের চোখে পানি চলে এলো। মা বাবা মারা যাবার পর চাচা চাচি তাকে তাদের অভাব এক ফোঁটাও বুঝতে দেননি। চাচা চাচিকে ছেড়ে গিয়ে সে কি ভালো থাকতে পারবে? সৌরভ শিরিনকে জড়িয়ে ধরে বলল, আমি রোজ আসবো, তোমাকেও নিয়ে রাখবো আমার বাসায়। রোজ আসতে হবে না, শুধু খোঁজ খবর রাখিস, পর হয়ে যাস না। পর হব কেন? আজব তো। আমি জানি বাবা, নিজের খেয়াল রাখিস, বউটাকেও দেখে রাখিস। রাখবো। ওকে নিয়ে চলে আসবি ছুটির দিনগুলোতে। আসবো। কিছু খেতে ইচ্ছে করলে সাথে সাথে ফোন করে বলবি। বলবো। আয়, তোকে সুন্দর করে সাজিয়ে দিই। ধুর, আমি কি মেয়ে? ছেলেরা সাজতে পারে না নাকি? আয়, দেখাই কিভাবে সাজে। এত সুন্দর করে সাজিয়ে দেব যে বউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। সৌরভ হেসে ফেলল। কি যে বলো না। শিরিনও হাসলেন। একটা থমথমে পরিবেশ হালকা হয়ে গেল। রীতির অতিরিক্ত সাজগোজের প্রয়োজন পড়ে না, সে এমনিতেই সুন্দর। পার্লারে এসে সে তেমন সাজলো না, সামান্য মেকআপ করে চোখের নিচে রাত জাগার চিহ্ন, চেহারার ক্লান্তির ছাপ মুছে বেশ ঝলমলে হয়ে গেল। আজ অলোক আসবে না, তাকে বিয়েতে বলা হয়নি। বরযাত্রীতে শুধু বাড়ির কিছু লোকই যাবে। কথাটা ভেবে রীতি অনেকটা স্বস্তি পাচ্ছে। গতকালকের পর অলোকের সাথে আজ দেখা হলে তার ভালো লাগতো না। বর্ণাকে দারুণ লাগছে। বান্ধবী আর ভাইয়ের বিয়ের উপলক্ষে তার খুশির সীমা নেই। আরো কিছু কাজিন আছে, তারাও খুশি। রীতির মনে হলো তার জীবনে প্রেম ভালোবাসা টাইপের ফালতু জটিলতা না থাকলে সেও তাদের মতো এত আনন্দ করতে পারত।
সাজের মধ্যে বর্ণার কল এলো। বর্ণা কথা বলে রীতির দিকে তাকিয়ে বলল, আপু একটু বাইরে গিয়ে নীলিমাকে ভেতরে নিয়ে আসবে। এসে বাইরে দাঁড়িয়ে আছে, ও কখনো পার্লারে সাজেনি তো, তাই একটু অকওয়ার্ড ফিল করছিল। আমি ওকে এই পার্লারে সাজতে আসতে বলেছি, আমাদের সাথে থাকলে খারাপ লাগবে না ওর। রীতি বাইরে বের হয়ে চমকে গেল। নাফিস আসবে এটা তার মনে হয়নি। নাফিস বোনকে সাথে নিয়ে ইতস্তত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রীতি বের হতেই চোখাচোখি হলো। কিছু একটা বলতেই হয় সামনে পড়ে যাওয়াতে। নাফিস পরিচিতের মতো হেসে বলল, কাল তো কথাই বললে না রীতি, কেমন আছো? রীতি নিজেকে সামলাতে পারছে না, উত্তরই দিতে পারলো না। গলায় আটকে এলো কান্না। সে নীলিমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। নীলিমা অবাক হলো রীতির ব্যবহারে। ভাইয়ের সাথে কথা বললো না কেন? এমনিতে তো আপুটা ভারী মিষ্টি। ভাইয়াও যেন কেমন করছিল। অবশ্য সে বেশিক্ষণ ব্যাপারটা মনে রাখতে পারলো না। বর্ণার সাথে সাক্ষাতে চনমন হয়ে উঠলো ওর মন। অপেক্ষা করতে লাগলো ওর সাজবার পালা আসার। রীতি এক কোনায় গিয়ে বসেছে, প্রাণপণে চেষ্টা করছে চোখে পানি এসে যেন সাজটা নষ্ট না হয়। সে একটুও কাঁদবে না স্বার্থপর লোকটার জন্য, একটুও না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওর মনে হলো একটু বাইরে গিয়ে হেঁটে আসবে। নাফিস এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে। বর্ণা বলছিল নীলিমা এরপর ওদের সাথেই ওদের বাড়িতে যাবে। বাইরে বের হয়ে দেখলো সত্যিই নাফিস চলে গেছে। ভাবনাটা রীতিকে স্বস্তি দিল নাকি খারাপ লাগা নিজেই বুঝলো না। সে কি নিজের অজান্তেই মনে মনে চাইছিল নাফিস থাকুক, একটা বোঝাপড়া হোক তার সাথে। পার্লারের বাইরে এক চিলতে বাগান, মাঝখানে সিমেন্টে বাঁধানো বসার জায়গা, ওপরে কারুকাজ করা ছাতা। সেখানে গিয়ে বসলো রীতি। মনোমুগ্ধকর গোলাপগুলোর দিকে তাকিয়ে নিজের দুঃখটা কিছুক্ষণের জন্য মুলতবি রাখার বৃথা চেষ্টা করে গেল। তারপর যখন মনে হলো এখানেও ভালো লাগছে না, তখন ভেতরে চলে গেল। নাফিস আড়ালে দাঁড়িয়েছিল। কেন যেন মনে হচ্ছিল রীতি বাইরে আসবে, কিন্তু তখন প্রশ্নের উত্তরটা পর্যন্ত দিল না। এবার সামনে গেলেও যদি কথা না বলে, এসব ভেবে সে আর এগোয়নি। দূরেই দাঁড়িয়ে তাকিয়েছিল রীতির দিকে। যেদিন বিলের ধারে ঘুরতে গিয়েছিল দুজন, রীতিকে এমনই অপার্থিব সুন্দর লাগছিল সেদিনও। সেদিন নাফিস শুধু মুগ্ধ হয়েছে, চোখ দিয়ে দেখেছে সেই সৌন্দর্য। আজ মন দিয়ে দেখলো বুকে কেমন ব্যথা করছে। সেদিন সে রীতিকে চিঠির উত্তর দিতে পারেনি এই ব্যথার অভাবে। আজ সে জানে চাইলে হাজারটা চিঠি সে রীতির জন্য লিখতে পারবে। মেয়েটাকে দেখে মনে হয় সে অসুখী। কেন অসুখী? সৌরভের কাছে শুনেছে রীতির হববর খুব ভালো মানুষ। গতদিন রীতির সাথে দেখে মনে হয়েছে ছেলেটা ওকে যথেষ্ট পছন্দ করে, যত্ন নেয়। তাহলে রীতি ভালো নেই কেন? তার জন্য? রীতি এখনো তাকে আগের মতোই ভালোবাসে? তার মতো ভ্যাগাবন্ডের জন্য এত ভালো একটা মেয়ের এত ভালোবাসা জমিয়ে রাখার কি খুব প্রয়োজন ছিল? নাকি পৃথিবীতে ভালোবাসা শব্দটা তৈরি হয়েছে অপাত্রে দান করার জন্য? যে জটিল সম্পর্ক তৈরি হচ্ছে তার থেকে পরিত্রাণের উপায় কি? রীতি কথা বললে একটা কিছু বোঝা যেত, কিন্তু মেয়ে তো কথাই বলল না। বরযাত্রী, বিয়ে পড়ানো, খাওয়া দাওয়া, হুল্লোড়, এত কিছুর মাঝেও রীতিকে বিষণ্ণ দেখাচ্ছে। শিরিন খেয়াল করলেন সেটা। আরেকটা জিনিস খেয়াল করলেন, নাফিস বাড়িতে একসাথে এক হলঘরে থেকেও কেউ কারো দিকে তেমন তাকাচ্ছে না বা কথা বলার চেষ্টা করছে না। এটা ভালো ব্যাপার। তবে রীতির চেহারাটা দেখে তার ভালো লাগছে। সবাই যখন বিয়ে শেষে বড় বউয়ের সাথে ছবি তুলতে ব্যস্ত, তখন রীতিকে নিয়ে শিরিন চলে গেলেন ফাঁকা একটা কর্নারে। তেমন কেউ নেই আশেপাশে। জিজ্ঞেস করলেন, রীতি, মা আমার, আমাকে খুলে বলতো তোমার এত মন খারাপ কেন? মা অনেকদিন থেকেই রীতির সাথে বন্ধুর মতো আচরণ করছেন। রীতিও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে মায়ের সাথে। তাই সে খুলে বলল অলোকের ব্যাপারটা। নাফিসের জন্য যে তার কষ্ট হচ্ছে সেটা সরাসরি না বললেও শুধু বলল নাফিসকে দেখে তার পুরানো স্মৃতি মনে পড়ায় সে একটু বিষণ্ণ। শিরিন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ধরো একদিন তুমি দেখলে তুমি যাকে ভালোবাসো, যার সাথে তোমার বিয়ে হবে, সে অন্য কারোর জন্য কষ্ট পাচ্ছে, তোমার কি তাহলে খারাপ লাগবে না? ভেবে বলো তো। হ্যাঁ, লাগবে। তোমার যেরকম স্বভাব, তুমি হয়তো তাকে কিছুই বলবে না, নিজের মতো সামলে নিতে সময় দেবে, তাই না? হয়তো। কিন্তু সবাই তো তোমার মতো নয় রীতি। কেউ কেউ নিজের খারাপ লাগাটা প্রকাশ করে ফেলে, কেউ ভালোভাবে, কেউ আবার একটু খারাপ ভাবে। অলোকের খারাপ লেগেছে তোমার ব্যবহার, তাই সে রিয়েক্ট করে ফেলেছে। পরে কিন্তু সে সরিও বলেছে। তার মানে সে তার ভুল বুঝতে পেরেছে। মানুষের স্বভাব বড় বিচিত্র। একটা ঘটনা দিয়ে সমগ্র মানুষটাকে বিচার করাটা ভুল। তবে তোমাদের বিয়ের এখনো দেরি আছে, সম্পর্কটা অনেক দূর এগিয়ে গেছে। সেটাকে সময় দাও, দেখো মানিয়ে নিয়ে ভালো থাকতে পারো কিনা। আমার মনে হয় পারবে। আলোক অসাধারণ একটা ছেলে, তবুও যদি মনে হয় পারছো না,
তাহলে আমাকে নির্দ্বিধায় বলবে, তোমার উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না। আমি শুধু বলছি অলোককে আরেকটু সুযোগ দাও। আগেই খারাপ ধারণা মনে এনো না, নিজেও তার সাথে ফ্রি হও, অতীতটা দূরে রাখো। আমি জানি তোমার জন্য কষ্টকর, তবে তোমাকে পারতে হবে। নাফিজ সৌরভের এত ভালো বন্ধু, তার উপর ওর সাথে যা হলো তাতে আমি কিভাবে স্বার্থপরের মতো তাকে এখানে আসা থেকে আটকাতাম বলো? তোমাদের মধ্যে তো সেভাবে কিছু হয়ে যায়নি। যাই হোক, আর মাত্র একটা দিন, তারপর নাফিজের সাথে তোমার আর দেখা হবে না। তুমি অলোককে সময় দাও। তোমার নিজের ভালোটা নিজেকেই খুঁজে নিতে হবে, বুঝতে পারছো আমার কথা? রীতি মাকে জড়িয়ে ধরে বলল, পারছি, তুমি যা বলছো তাই করব। মা চলে যাওয়ার পর রীতি ফোনটা বের করলো। অলোক অনেকবার ফোন করেছে সারাদিনে, সে ধরেনি। মেসেজও পাঠিয়েছে অনেকগুলো। তার আজকে ছবি চেয়েছে। রীতি কিছু সেলফি তুলে অলোকের কাছে পাঠিয়ে দিয়ে লিখলো, কেমন লাগছে আমাকে? সেকেন্ডের মধ্যে উত্তর এলো, পুরো বউয়ের মতো। কাজে অফিসে চলে এসো, বিয়ে করে ফেলি। রীতি হেসে ফেলল। রাত নামলো তুমুল বৃষ্টি দিয়ে। শীত আসবো আসবো করছে। বাংলা ক্যালেন্ডারে অঘ্রাণ শুরু হয়ে গেছে। এই অসময়ের বৃষ্টিতে বিয়ে বাড়ির লোকজন খানিকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা নামতে নামতেই কনে বিদায় পর্ব সারা হয়ে গেল। সৌরভদের ফ্ল্যাটে গিয়ে সম্পন্ন হলো বিয়ের বাকি আচার অনুষ্ঠান। তারপর দুজনকে সব বুঝিয়ে দিয়ে বৃষ্টি মাথায় করে ফিরে এলো বাকিরা। আজ ওদের একলা থাকার দিন। রাত যত বাড়লো বৃষ্টির তোড় বাড়লো, সাথে থেমে থেমে ঝড়। শেফালির ভয় ভয় করতে লাগলো। ফ্ল্যাটটা নতুন, তার উপর বাবা মা নেই, শুধু একটা মানুষ ভরসা। সেও কি যেন করছে বসার ঘরে। শেফালি পায়ে পায়ে শোবার ঘর থেকে বেরিয়ে বসার ঘরে উকি দিল। সৌরভ জিনিসপত্র গোছগাছ করছে। শেফালি কপট রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি? সব এলোমেলো হয়ে গেছে, আমার জামা কাপড় পাচ্ছি না। এদিকে আমার যে ভয় করছে। সৌরভ হাতে জিনিস ফেলে রেখে এগিয়ে এলো। তখনই সিনেমার মতো তারপর ঘরটা আধার হয়ে গেল। লোডশেডিং এ ডুবে গেল চলাচল। প্রচন্ড জোরে বাস পড়লো যেন তাদেরই বাড়ির ওপরে। যখন সম্বিত ফিরল তখন শেফালি নিজেকে আবিষ্কার করলো তার সদ্য হওয়া স্বামীর বাহুডোরে। তাদের আধার রাতও ভীষণ মধুর মনে হলো। খুব ভোরে শেফালি ঘুম থেকে জেগে সৌরভের আদুরে মুখের দিকে তাকিয়ে বহুদিন পর নিজের ভেঙে যাওয়া বিশ্বাসটাকে জোড়া লেগে যেতে দেখলো। প্রার্থনা করলো সৃষ্টিকর্তার কাছে। বাদলার দিনের মতো সকাল বেলাটাও টিপটিপে বৃষ্টি দিয়ে শুরু হলো। আকাশের মুখ বড্ড বেশি ভার, তবু বিয়ে বাড়ির তোড়জোড় থেমে থাকে না। আজ বৌভাত ভোরবেলাতে শিরিন উঠে নাস্তা বানিয়ে ফেললেন। তাকে সাহায্য করলো তার দুই ভাবি আর ননদেরা। বৃষ্টি দিনের সকালের খাবার হিসেবে খিচুড়ি সবচেয়ে আকাঙ্ক্ষিত হলেও তারা সহজ খাবার রেখে কঠিন জিনিস কেন রান্না করতে গেলেন সেটা ভেবে শিরিন নিজেই খানিকটা বিরক্ত হলেন। গরম ভাতের সাথে কয়েক পদের ভর্তা, মাছ ভাজা, ডিম ভাজা, ডালের বড়া ইত্যাদি খাবার বড় টিফিন বক্সে ভর্তি করে রওনা হয়ে গেলেন সৌরভদের বাড়িতে। রীতিকে নিয়ে গেলেন সাথে। বাকিদের খাওয়ার দায়িত্বে রেখে গেলেন বড় ননদকে। সারা রাত বৃষ্টির ঢাকায় জলবদ্ধতা নতুন কোনো ঘটনা নয়। গাড়িতে যাবেন ভাবলেও রীতির বুদ্ধিতে রিক্সা নেওয়া হলো। রিক্সায় যেতে নাকি মজা হবে। শিরিনীর মজা টজার দরকার নেই। তিনি ভাবছেন দুটিতে না জানি কি করছে। তবুও রীতির কথা ফেললেন না। রীতি আনমনা। বৃষ্টির জলে ডুবে যাওয়া রাস্তায় ভাসমান প্লাস্টিকের দিকে তার গভীর মনোযোগ। শিরিন কোনই দিয়ে ওকে গুঁতো দিয়ে বললেন, কি রে, তোর মন খারাপ? না তো। মনে হচ্ছে ঘটনা কি? অলোকের সাথে কথা হয়নি গতকাল? রীতি মাথা দুলিয়ে বলল, হয়েছে। সব ঠিক আছে? সব ঠিক। তোকে দেখে আমার কনফিউশন লাগছে। আসলে একটা কথা ভাবছি। কথা কি? অলোকের সাথে আমি ভালো থাকতে পারবো জানো? সে সত্যি একটা ভালো ছেলে। শিরিনের মনে হলো মেয়েটা যা বলছে মন থেকেই বলছে। ভেতরে ভেতরে খুশি হয়ে উঠলেন তিনি, কিন্তু রীতির পরের কথাটা তাকে আবার দ্বিধায় ফেলে দিল। অলোকের সাথে কথা বললে আমার ভালো লাগে। সে হাসাতে পারে, ব্যস্ত রাখতে পারে, সাময়িক সময়ের জন্য দুঃখ ভুলিয়েও দিতে পারে। কিন্তু কি? রিকশার চাকা পানির নিচে কোনো চোখা ইটের উপর দিয়ে গেল। শিরিন প্রায় পড়ে যাচ্ছিলেন। রীতি ধরে ফেললো তাকে। আবারও বৃষ্টির বেগ বাড়ছে। মাথার উপর ছাতা থাকা সত্ত্বেও জলের ছিটে লাগছে দুজনের গায়ে। রীতি প্রায় না শোনা যায় এমন গলায় বলল, আমি কালকে বুঝতে পারলাম আমি অলোককে কখনোই ভালোবাসতে পারবো না। আমি ওর সাথে ভালো থাকতে পারলেও ও আমার সাথে ভালো থাকবে না। এ কথা কেন মনে হলো? কারণ যতক্ষণ আমি অলোকের সাথে থাকি ততক্ষণ ওর কথা ভাবলেও
ও যখন না থাকে তার পুরোটা সময় আমার নাফিজের কথাই মনে পড়ে। সত্যি কথা বলছি, তোমাকে ছাড়া বলার আর কেউ নেই আমার। এই ব্যাপারটা যে এখন ঘটছে তা নয়, নাফিজ যখন কাছে ছিল না ঠিক এটাই হতো আমার সাথে। অলোকের সাথে দেখা করতে গেলেও ফেরার সময় ভাবনায় ঘুরে ফিরে সেই নাফিজই চলে আসতো। আমি জানি না কেন এমন হয়, মনের ভেতরটায় চাইলেও তো লাগাম টানা যায় না বলো। যেদিন আমাদের এঙ্গেজমেন্ট হলো সেদিনও আমি সারা রাত কেঁদেছি ও মানুষটার জন্য। প্রার্থনা করেছি যেন সুস্থ থাকে, ফিরে আসুক বা না আসুক। রীতি দীর্ঘশ্বাস ফেলল। আসলে আমি গুছিয়ে বলতে পারছি না, হয়তো আমার মনে হয় অলোককে বিয়ে করলে তাকে ঠকানো হবে। তুমি ভাবো, আমি একজনকে বিয়ে করে তার কথা না ভেবে অন্য কারোর কথা ভাবছি, সংসার করছি কারোর সাথে, মন পড়ে আছে অন্য কোথাও। এটা কি হয়? তুই কি চাস রীতি? আমি জানি না। নাফিজ তো আমাকে ভালোবাসে না। আমার ভালোবাসা একতরফা ছিল, আছে। নাফিজের কাছে আমি আর কিছু আশাও করি না। তাহলে আমার মনে হয় একটু সময় দরকার, এখনই বিয়ে করা ঠিক হবে না। বিয়ের ব্যাপারে সবকিছু তো প্রায় ঠিক হয়ে গেছে। সেজন্যই তালবাহানা না করে অলোককে আমি সব খুলে বলবো, আজই বলবো। সে জানে কিছু একটা আছে, কি আছে সেটা জানে না। অর্ধ সত্য আরো সমস্যা ডেকে আনে। তাকে ডেকে আমার মনে যা আছে সব বলবো। সম্পর্ক রাখতে চাইলে সময় চাইবো, তারপর দেখি কি বলে। শিরিন রীতির হাত চেপে ধরে বললেন, ওর বাড়িতে যদি এসব নিয়ে কথা বললে তখন দেখা যাবে। আমার মনে হয় অলোক এতটাও অবুঝ না। শিরিন আস্তে বললেন, ঠিক আছে। তার আবার ভয় করছে। এই ভয়টা অনেক পুরানো আর অনেক গভীর। রীতির বাবা যখন শিরিনকে দেখতে যায় তখন প্রথম দেখায় শিরিনের মানুষটাকে পছন্দ হয়ে গিয়েছিল। সুন্দর চেহারা, অসম্ভব সুন্দর ব্যক্তিত্ব, আর সবচেয়ে বড় কথা তার চেহারা একটা শান্ত ভাব। গভীর চোখ দুটো তো ডুবে যাওয়া যায়। শিরিন ডুবে গিয়েছিল, এখনো ভেসে উঠতে পারেনি। প্রেম বুঝি এমনই হয়। সংসারটা সে ভীষণ ভালোবাসে, আগলে রাখে শুধু এই মানুষটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু বিপত্তি বেঁধেছিল এটা জানার পর যে তার একটা বিয়ে হয়েছিল, মেয়েও আছে। আগে শিরিনের পরিবার এসব জানতো না। জানাজানির পর সোজাসুজি না করে দেয়া হয়। কিন্তু শিরিনের মন মানছিল না। সে পরপর 5 দিন একই স্বপ্ন দেখলো। একটা নদীর ধারে সে বসে আছে, পেছনে বন, কত ফুল পাখির সমাহার। সেই মানুষটাও তার সাথে বসে আছে, তার কানে ফুল গুজে দিচ্ছে। দূরে কোথা থেকে যেন একটা শিশুর খিলখিল হাসির আওয়াজ আসছে। শিরিন তারপর বাড়িতে এক প্রকার যুদ্ধ করে বিয়েটা করে। বিয়ের দিন প্রথম সে রীতিকে দেখেছিল। লাল ফ্রক পরা বাচ্চাটাকে মনে হচ্ছিল দেবশিশু। ওকে কোলে নিয়ে মন ভরে গিয়েছিল শিরিনের। তিনি বহুক্ষণ ছোট্ট রীতিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন সেদিন। রীতিকে মনে হচ্ছিল তার জীবনে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার। সেদিনকার ভালোবাসায় একটুও চিট ধরেনি। তিনি এখনো রীতিকে তার নিজের গর্ভে ধারণ করা ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসেন। বিয়ের পরপর তার নানি শাশুড়ি বেড়াতে এসেছিলেন। রীতি এতদিন মা হারা থেকে নতুন মা পেয়ে বড্ড খুশি। সারাদিন মা মা ডেকে পাগল হয়ে যেত। শিরিনও ওকে পাগলের মতো আদর করতেন। নানু শাশুড়ি এসব দেখে বলেছিলেন, এত আদর বেশি দিন টিকবো না। নিজের পোলাপান হইলে সৎ মায়ের রং বাইর হইয়া যাইব। ঠিক তখন থেকেই শিরিনের ভয়, নিজেকে ভয় হতো। সত্যি সে রীতিকে কখনো অবহেলা করবে না তো? না, সে করেনি। বরং প্রতিটা সময় রীতিকে আগলে রেখেছেন। কেউ একবারের জন্য বলতে পারেনি শিরিন রীতির সাথে সৎ মায়ের মতো আচরণ করেছে। কিন্তু ভয়টা রয়ে গেছে। এবার মেয়েটার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সময়টা এসে যদি ভুল হয়ে যায়। রীতি শিরিনের হাত ধরে ঝাঁকুনি দিল। নামবে না? চলে এসছি তো। শিরিন দেখলেন রিক্সা থেকে গেছে। তারা চলে এসেছেন। বৃষ্টির বেগ কমে গেছে, তবে বিদ্যুৎ চমকাচ্ছে। রীতি ব্যাগগুলো নিয়ে রিক্সা থেকে নেমে মাকে নামাতে সাহায্য করলো। তারপর রিক্সাওয়ালাকে ভাড়ার থেকে একটু বেশি টাকা দিয়ে বলল, এই দুর্যোগে রিক্সা নিয়ে বাইরে না থেকে কোথাও গিয়ে অপেক্ষা করেন, বাজ পড়া থামলে আবার বেরেন। রিক্সাওয়ালা হেসে চলে গেল। শিরিনের চোখের পানি বৃষ্টি জলে মিশে গেল। নাক টানলেন দুবার। রীতি ফিরে তাকিয়ে বলল, ঠান্ডা লেগে গেছে নাকি? না তো। কলিং বেল বাজার বেশ কিছুক্ষণ পর দরজা খুলল শেফালি। সে একটা লাল রঙের হাফ সিল্কের শাড়ি পরেছে। শাড়িটা ঠিক মতো পরা হয়নি। শেফালি নিজে শাড়ি পরেনি কোনোদিন। 8 ঘন্টা চেষ্টা করে সে হাল ছেড়ে দিয়েছে। অবশেষে সৌরভের বেশ কিছুক্ষণ কসরত করে শাড়িটা তাকে মোটামুটি রকম ভাবে পরিয়ে দিতে পেরেছে। তাও খুব একটা জুৎসই হয়নি। শেফালি ভাবছিল এটা বদলে সালোয়ার কামিজই পরে নেবে, কিন্তু ততক্ষণে বেল বাজছে।
সৌরভ গেছে গোসলে। খাবার দেখে শেফালির খিদেটা বেড়ে গেল। গত রাতের খাবার ছিল, কিন্তু বেশি রোমাঞ্চের চোটে খাওয়ার কথা মনেই ছিল না। পরে খিদে পেলেও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। সৌরভ বের হতেই দুজনে খেতে বসে গেল। রীতি ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলো। সুন্দর হয়েছে বেশ, সাজানো হয়নি, তবে সাজালে দারুণ লাগবে। তার বুকের ভিতর কষ্টেরা দলা পাকিয়ে আসছে। সে বোধহয় কোনো ভোর রাতের স্বপ্নে আবছা ভাবে এরকম একটা বাড়ি দেখেছিল, তার নিজের হাতে সাজানো সংসার। হু হু করে বাতাস আসা ব্যালকনিতে ছোট্ট একটা দোলনায় বসে সে কারোর সাথে। রীতি চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিল। ভীষণ সুন্দর একটা পেইন্টিং ঝোলানো দেয়ালে, বর্ষা দিনের ছবি। ঘন কালো মেঘে ঢাকা আকাশের নিচে সবুজ প্রান্তর। নীল রঙের শাড়ি পরে লাল ছাতা মাথায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে। ছবিটা একই সাথে প্রশান্তির আবার বিষণ্ণতার। রীতি জিজ্ঞেস করলো, এটা কার পছন্দের কেনা? শেফালি সৌরভের দিকে দেখিয়ে দিল। রীতি হেসে শেফালির দিকে ইঙ্গিত করে বলল, বাহ, সৌরভ ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। শেফালি কোনো সংকোচ না করে খাচ্ছিল আর ভাবছিল নতুন বউ হিসেবে তার একটু লজ্জা পাওয়া উচিত, কিন্তু লজ্জা ভেতর থেকে না এলে পাবে কি করে? সৌরভদের বাড়ি গিয়ে সে এতবার খাওয়া দাওয়া করেছে যে এখন খেতে কোনো সংকোচ হচ্ছে না। রীতির কথা শুনে মুখে খাবার নিয়ে হেসে ফেললো শেফালি। মনে মনে বলল, তোমার সৌরভ ভাইয়ের পছন্দ আমি না, বরং তোমার ভাইয়া আমার পছন্দ। হৃদয় জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে জ্বলবে। কোথায় যেন গানটা বাজছে। দিনটা বাদলার হলেও রীতির কাছে মনে হচ্ছে গানটা তার জন্যই। সত্যিই কি আগুনের দিন শেষ হবে? শেফালিকে সাথে নিয়ে পার্লারে চলে এসেছিল রীতি। জামা কাপড় নিয়ে এসেছিল আগেই। জামা বদলে সে হালকা মেকআপ করে নিয়েছে শেফালিরও আগে। বর্ণারা চলে এলে তাদের কাছে শেফালিকে রেখে সে বেরিয়ে পড়েছে পার্লার থেকে। অনুষ্ঠানের মাঝে অলোককে কিছুই বলা যাবে না, আবার না বলা পর্যন্ত শান্তিও হচ্ছে না। তাই অলোককে বলে দিয়েছে তাকে আগে পিক করে নিয়ে যেতে, কোথাও নিরালায় বসে কিছু কথা বলবে। অলোক জিজ্ঞেস করেনি কি কথা, শুধু রীতির কথাই সায় দিয়ে বলেছে, ঠিক আছে, আমাদের সত্যি এই কথা বলা দরকার। অলোক কি কোথাও আটকে গেল? ঘড়ি দেখলো রীতি। সব জায়গায় সময় মতো পৌঁছানো ছেলেটা আজ দেরি করছে কেন? নাকি তারই তাড়া বেশি? অবশ্য রীতির দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না। বৃষ্টির শব্দের সাথে গানের আওয়াজের কোরাস চলছে। পার্লারের বারান্দায় রাখা বাগান বিলাস মাথা হেলিয়ে দুলিয়ে বৃষ্টি বিলাসে মেতেছে। আকাশটা বড্ড বেশি চটেছে আজ। বজ্রনীনাথ থামার নাম গন্ধ নেই। শ্রাবণ না হলেও শ্রাবণের বান ডেকেছে। হঠাৎ গলার আওয়াজে চমকে উঠল রীতি। আপু কেমন আছেন? হাসি মুখে জিজ্ঞেস করলো নীলিমা। নীলিমা আজ নীল রঙের জামার সাথে আকাশি ওড়না পরেছে, মাথায় সাদা ক্লিপ। ওকে দেখতে আকাশের মেঘের মতো মনে হচ্ছে। বোধহয় কখনো মেকআপ লাগায় না মুখে, মাখনের মতো চামড়া ওর। কি মিষ্টি হাসি! সেই হাসিতে আরেকটা পরিচিত হাসির আভাস পেয়ে রীতির হৃৎপিণ্ড থেমে যেতে চাইল। পরিচিত মানুষটাকেও দেখা গেল, যে ছাতা বন্ধ করতে পারছে না, রীতিমতো যুদ্ধ করছে একটা ছাতা ডাটের সাথে। রীতিকে আনমো না দেখে নীলিমা প্রশ্ন করলো, বর্ণা কি এসেছে? হ্যাঁ, ভেতরেই আছে, গেলেই দেখতে পাবে। আপনার শেষ এত তাড়াতাড়ি? অবশ্য আপনাকে না সাজলেও চলে। আপনি দেখতে কেমন জানেন? কেমন? প্রিন্সেস ডায়নার মতো। আপনাকে দেখলেই আমার ওর কথা মনে পড়ে। রীতি হাসলো। নীলিমা ভেতরে চলে গেল। রীতির মনে হলো উপমাটা তার জন্য বাড়াবাড়ি হলেও প্রিন্সেস ডায়নার সাথে তার মিল আছে। এই যে পুরো পৃথিবী তাকে ভালোবাসলেও সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। নাফিজ আজ আবারও এগিয়ে আসছে। রীতি প্রমাদ গুনল, সে আবেগী হয়ে পড়তে চায় না। কেন আসছে এই ছেলে? নাফিজ ছাতার পানিতে মোটামুটি ভিজে গেছে। চুল ভিজলো কেমন করে কে জানে। রীতি আর চোখে দেখে ঢোক গেল। নাফিজ সুপুরুষ হলেও এমন আহামরি কিছু দেখতে নয় যে তার চুল গড়িয়ে পানি পড়া দেখলে রীতির দম আটকে মরে যেতে হবে। তাহলে এমন কেন হয়? কই, অলোককে দেখলে তো এমন হয় না। ইস, যদি হতো, কত সুখী না সে হতে পারত। সুখগুলো ভুল মানুষকে জড়িয়ে আবর্তিত হয় কেন কে জানে। নাফিজ এগিয়ে আসছে দেখে রীতি মুখ ঘুরিয়ে ফেলেছে। নাফিজের অভিমান হচ্ছে, এই রীতি তাকে এত ভালোবাসতো, কোথায় গেল ভালোবাসা? অল্প কদিন সে ছিল না বলে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে। আসলে সে হয়তো কখনোই সেভাবে রীতির মনে ছিল না। থাকলে এত দ্রুত মেয়েটা তাকে ভুলে যেতে পারতো না। আর এখন মুখ ফিরিয়ে রেখেছে কেন? অন্তত কেমন আছে সে এটা তো জিজ্ঞেস করতে পারতো। তবুও নাফিজ আজ কথা না বলে যাবে না। যতই রীতিকে দোষারোপ করুক, সে জানে সে নিজের দোষে রীতিকে হারিয়েছে, কষ্ট দিয়েছে। রীতি নিশ্চয়ই তার জন্য অস্থির হয়ে পড়েছিল, আর সে তাকে পাত্তা দেয়নি। দুজনের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তার ডিঙানো সম্ভব না। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে সেরকম কিছু ছিলই তো না। নাফিজ বলল,
তোমার সাথে কিছু বলতে চাই রীতি, প্লিজ একটু কথা বলবে? রীতি চোখ মুখ শক্ত করে থাকতে চাইলেও পারল না, বলে ফেলল। বলুন। আই এম সরি। কেন? ভুল করেছি তাই। রীতি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ভুল? নাফিজুর শহরে জবাব খুঁজে পেল না। কি ভুল সেটা ভালো করে জানার পরেও কেন এই প্রশ্ন? সে একটু গুছিয়ে নিয়ে বলল, তোমাকে না বলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার জন্য। রীতি তিক্ত হেসে বলল, সেজন্য আপনার আমার কাছে না, আপনার ফ্যামিলির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি আপনার কিছুই ছিলাম না, তাই আপনার কোনো দায়বদ্ধতাও ছিল না। আপনার ফ্যামিলির মানুষ কতটা কষ্ট পেয়েছে জানেন? আপনি এত নিষ্ঠুর কি করে হতে পারলেন জানি না। অমন একটা বোনকে একা ফেলে চলে যেতে পারলেন, আবার এখন আমার কাছে সরি বলতে এসছেন কোন মুখে? আপনি আসলে কি চান? কিছুই চাই না। আপনি আসলে দায়িত্ব থেকে পালাতে চেয়েছেন সারা জীবন। আপনার কর্তব্যবোধই নেই, নিজের ফ্যামিলির কাছেই নেই, আবার আমার কাছে কি থাকবে? নাফিজ চুপ করে রইল। রীতি এখন সোজাসুজি তার দিকে তাকিয়ে আছে। রীতির চোখে পানি, সে অনবরত কথা বলে যাচ্ছে। সৌরভ ভাইয়া আপনার এত